আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের রাজনীতি আপাতত শুনশান নীরবতা। মাঝে মধ্যে বিভিন্ন জায়গাতে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে, আর বিএনপি এবং জামাত পরস্পরের বিরুদ্ধে কিছু টুকটাক যে হুমকি ধামকি এগুলো উচ্চারণ করছে। আপাতত এই শান্ত শিষ্ট যে রাজনৈতিক পরিবেশ, সেই রাজনৈতিক পরিবেশ আসলে কতদিন অক্ষুণ্ণ থাকবে, এটা হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো যে মার্চ মাসের 11 তারিখে আমি এই ভিডিওটি করছি, একদিন পরে অর্থাৎ 12 তারিখে জাতীয় সংসদের যে ত্রয়োদশ জাতীয় সংসদের যে প্রথম অধিবেশন সেটি 12 তারিখে বসবে। ইতিমধ্যে আজকের এই দিনটিকে কেন্দ্র করে ক্ষমতাসীন দল বিএনপি তারা তাদের যে পার্লামেন্টারি কমিটি, সেই পার্লামেন্টারি কমিটির বৈঠক তারা করেছে জাতীয় সংসদ ভবনে, এবং তার যে স্টিল ছবি এসেছে সেখানে মঞ্চের সঙ্গতির কারণে আমরা দেখতে পেলাম যে পার্টির মহাসচিব মির্জা ফখরুল, সংসদীয় দলের নেতা জনাব তারেক রহমান সাহেব এবং সংসদের চিফ হুইপ যিনি আছেন তারা সবাই মঞ্চে উপবিষ্ট, আর যারা দলীয় সংসদ সদস্য তারা প্রথা অনুযায়ী সেখানে আলাপ আলোচনা করছেন, এবং এটা জাতীয় সংসদের একটা রেওয়াজ। অন্যদিকে বিরোধী দল এনসিপি এবং জামাত, তার সঙ্গে যারা স্বতন্ত্র রয়েছেন, তারা এই মুহূর্তে আগামীকালে জাতীয় সংসদ যে নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনের প্রেক্ষিতে যে আগামীকাল যে অধিবেশন হতে যাচ্ছে, সেই অধিবেশনে তাদের কি ভূমিকা হবে, সেই ভূমিকা নিয়ে এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছু জানা যাচ্ছে না। প্রথমত, যেভাবে বিপ্লব হয়েছে, যেভাবে গণ অভ্যুত্থান হয়েছে, এবং যেভাবে গত 17টি মাস ধরে বাংলাদেশে যা কিছু চলেছে, তাতে করে ইউনূস জমানাতে যে অর্ডিন্যান্সগুলো জারি হচ্ছে, সেই অর্ডিন্যান্সগুলো জামাতের জন্য, ডক্টর ইউনূসের জন্য রীতিমতো লাইফ লাইন, এবং সেই লাইফ লাইন রক্ষা করার জন্য জামাতকে এসপারে অথবা ওসপার দুটোর একটা করতে হবে। তারা যদি বিএনপির 100 আধিপত্য মেনে নেয়, এবং বিএনপি এভাবে এখন যেভাবে চাচ্ছে যে সব কিছু সংবিধান অনুযায়ী তারা করতে ইচ্ছুক, সালাউদ্দিন সাহেব ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে তারা সংবিধান অনুযায়ী এসেছেন এবং আগামীতে যা কিছু করবেন সংবিধান অনুযায়ী করবেন, এবং তাদের যে বিদায় সেটাও সংবিধান অনুযায়ী হবে। তার এই বক্তব্যের মাধ্যমে মূলত জুলাই সনদ, উচ্চকক্ষ, সংস্কার কমিশন, তারপর রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করা ছাড়াও পর্দার আড়ালে যে সকল সমঝোতা হয়েছে বলে গুজব রটেছে, যেমন ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করা, জুলাই আগস্টের সময়টিতে যে পুলিশ হত্যাকাণ্ড ঘটেছে সেইগুলোর ব্যাপারে যে ইন্ডিমিনিটি দিয়েছে, সেই ইন্ডিমিনিটিগুলো বহাল রাখা ইত্যাদি আরও অনেক কিছু। কিন্তু দিন যত যাচ্ছে ততই বিএনপির জন্য দেশি বিদেশি চাপ বাড়ছে, ন্যায় বিচার, সুশাসন প্রতিষ্ঠা, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে যে দুর্নীতি হয়েছে, অনিয়ম হয়েছে, এবং যে সকল যাকে বলা হয় মব হয়েছে, সেগুলোর বিচার ছাড়াও পুলিশ হত্যাকাণ্ডের বিচার করার জন্য জোর দাবি উঠছে, এবং এটি এখন বিএনপির জন্য রীতিমতো গলার কাটা হয়ে দেখা দিয়েছে। বিএনপিকে যদি রাষ্ট্র পরিচালনা করতে হয়, পুলিশের সাহায্য নিতে হয়, এমনকি মিলিটারির সাহায্য সহযোগিতা নিতে হয়, তাহলে গত 17 মাসের যে মব সন্ত্রাস সেটার একটা দফারফা করতে হবে। আর মব সন্ত্রাস যেভাবেই হোক না কেন, সেটির বিচার হলে, তদন্ত হলে এখানে যারা ফেঁসে যাবেন তাদের নাম আমাদের সকলেরই প্রায় মুখস্থ। একটা কথা না বললেই নয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা উপদেষ্টা মণ্ডলী, তারা কেউ ছাড় পাবেন না। ইতিমধ্যে দুর্নীতি দমন কমিশনে বিরাট যে ফর্দ, দুর্নীতির ফর্দ, এটি জমা পড়েছে উপদেষ্টাদের বিরুদ্ধে, এবং দুর্নীতি দমন কমিশনের যারা কর্মকর্তা রয়েছেন তারা রীতিমতো টাস্কি খেয়ে গেছেন যে হাউ ইট ইজ পসিবল, এটা কী করে সম্ভব হলো, এত অল্প সময়ের মধ্যে তারা এত বিরাট আকাশ চুরি কী করে করলো। পুকুর চুরি নয়, সাগর চুরি নয়, রীতিমতো আকাশ চুরি করেছে। তো যা হোক, এখন সবার যে বক্তব্য, সেই বক্তব্য হলো বিএনপি প্রাণান্তভাবে চেষ্টা করবে জামাতকে চাপে রাখার জন্য, আওয়ামী লীগের জন্য একটা উইন্ডো তৈরি করে দেওয়া। আবার অন্যদিকে বিএনপি চাইবে, জামাত চাইবে যে আওয়ামী লীগের সঙ্গে তাদের একটা যে রাজনৈতিক সম্পর্ক সেটি তারা তৈরি করবে, এবং তৈরি করে আওয়ামী লীগ এবং জামাতের মাধ্যমে একটি বিরোধী দলীয় রাজনৈতিক শক্তি সংসদের ভিতরে এবং বাইরে বর্তমান সরকারের জীবনকে রীতিমতো ত্রাহি ত্রাহি করে তুলে দেওয়া, এবং খুব দ্রুত আরেকটি অন্তর্বর্তীকালীন যে নির্বাচন, মধ্যবর্তী নির্বাচন,
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা মধ্যবর্তী নির্বাচন, সেই নির্বাচনের অনুষ্ঠান আয়োজনের জন্য সরকারের উপর চাপ প্রয়োগ করা, এরকম একটা চাল চলছে। এর বাইরে আওয়ামী লীগ আসলে কি করছে? আওয়ামী লীগ কি বিএনপির সাথে যোগাযোগ করছে? আওয়ামী লীগ কি জামাতের সঙ্গে যোগাযোগ করছে বা করবে? তারা কি দিল্লির উপর নির্ভর করছে, নাকি তারা নিজেরা আগের মতো ইনুজ্জামানাতে যেভাবে ভয় দেখাতো যে টুস করে তারা ঢুকে পড়বে, ঠিক সেইভাবে খুব দ্রুত তারা ঢুকে পড়ার চেষ্টা করবে কি না, এখন সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। আমার সিক্স সেন্স যেটা বলছে সেটি হলো বিএনপির সঙ্গে আওয়ামী লীগের আসলে কোনো সমঝোতা হবে না, এবং আওয়ামী লীগ খুব ভালো করে জানে যে কখনো কোনো ক্ষমতাধর লোকের দাবিদারি করলে, ক্ষমতাধর লোকদের সাহায্য এবং সহযোগিতা নিয়ে গৃহপালিত বিরোধী দল হলে কি অবস্থা হয় সেটা তারা খুব ভালো করে জানে। এরশাদ জামানাতে তারা একবার এরশাদের খপ্পরে পড়ে ৮৬ সনের নির্বাচনে অংশগ্রহণ করে রাজনীতিতে অন্তত ১০ বছর তারা পিছিয়ে গিয়েছিল। ১৯৮৬ সনে যদি এরশাদের সঙ্গে তাদের সমঝোতা না হতো, সেক্ষেত্রে ৯১তে হয়তো বিএনপি ক্ষমতায় আসতো না। বিএনপি ক্ষমতায় এসছে মূলত তাদের আপোষহীনতার কারণে। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হলো যে সংসদে বিরোধী দলীয় একটা শক্তিশালী বিরোধী দলীয় নেতা থাকা যে কতটা জরুরি এখন তারা হাড়ে হাড়ে বুঝছে। যখন ক্ষমতা ছিল তখন গৃহপালিত বিরোধী দলের যে আনন্দ, এটা তারা উপভোগ করেছে, কিন্তু সেই আনন্দ এখন সুদে আসলে তাদের উপর আরোপিত হচ্ছে। তো সেই কারণে সরকারের কোনো আনুকূল্য নিয়ে কিংবা দিল্লির তাবেদার হয়ে তারা বাংলাদেশে ফিরে এসে আবার রাজনীতিতে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্টি, থার্ড পার্সন বা থার্ড পার্টি বা সিঙ্গুলার নম্বর হবে, আমার কাছে সেটা মনে হচ্ছে না। আমার কাছে যেটা মনে হচ্ছে যে আওয়ামী লীগের যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছে তাদের যদি রাজনীতির উচ্চাশা থাকে, রাজনীতি তারা করতে চান, তাদের যত রকমই ভুল হোক, ভ্রান্তি হোক, গুনাহ হোক, অন্যায় হোক, অবিচার হোক, তারা বাংলাদেশে ফিরে আসবেন এবং আইনের কাছে আত্মসমর্পণ করবেন এবং জেলে থেকে রাজনীতি করবেন। এছাড়া তাদের আর কোনো বিকল্প নেই। উদাহরণ হিসেবে তারা বিএনপির সফলতাকে তারা মূল্যায়ন করছে বা করবে। কোনো কারণে যদি আওয়ামী লীগের ফাঁদে পা দিয়ে বেগম জিয়া দেশের বাইরে চলে যেতেন এবং বিএনপির বেশিরভাগ নেতা যদি আওয়ামী লীগের মতো দেশ ছেড়ে পালাতেন, তাহলে বিএনপির পক্ষে কোনো অবস্থাতেই ক্ষমতায় ফিরে আসা সম্ভব ছিল না। এখন জুলাই আগস্ট বিপ্লবের পরে যেভাবে পাইকারি হারে আওয়ামী লীগের লোকজন পালিয়েছে, বিরাট অংশ দেশের বাইরে চলে গেছে, এবং তারা যতদিন দেশের বাইরে থাকবে ততদিন তাদের বিরুদ্ধে দুর্নাম হবে, বদনাম হবে, এবং সেই দুর্নাম এবং বদনামের প্রেক্ষিতে যারা আওয়ামী লীগ করেন বাংলাদেশে, একটা সময় তাদের অবস্থা হয়ে যাবে মুসলিম লীগের মতো। তাদের আত্মবিশ্বাস কমে যাবে, তাদের ভরসা কমে যাবে, বিশ্বাস কমে যাবে, এবং এই নির্বাচনে, বিগত নির্বাচনে যা হয়েছে, তারা দলীয় নির্দেশ অমান্য করে কোথাও জামাতকে ভোট দিয়েছে, কোথাও বিএনপিকে ভোট দিয়েছে। ফলে আগামীতে যদি তারেক রহমান সাহেব ভালো করেন এবং জামাত বিরোধী দল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, এবং আওয়ামী লীগ যদি এই সময়টাতে মাঠে তাদের অবস্থান তারা পরিষ্কার করতে না পারে এবং তাদের অবস্থান তারা নিশ্চিত করতে না পারে, তাহলে এই যে লক্ষ লক্ষ আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী রয়েছেন, তারা যারা রাজনীতি করবেন, কেউ বিএনপিতে চলে যাবেন, কেউ জামাতে চলে যাবেন, কেউ নিষ্ক্রিয় হয়ে পড়বেন। তো সেই অর্থে আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ, তাদের জন্য ফরজে আইন গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটি হলো তাদেরকে বাংলাদেশে আসতে হবে, প্রকাশ্য হতে হবে এবং আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে, এবং তারা এই সুযোগটির জন্য অপেক্ষা করছে। তারা হয়তো ঠিক এই সুযোগটি গ্রহণ করতো ইউনূস জমানাতে, কিন্তু তখন যেভাবে মবের ভয় তাদের মধ্যে ছিল, সেই মব এখন সম্ভব নয়। এই কারণ হলো এখন আওয়ামী লীগের নেতৃবৃন্দ বাংলাদেশে যদি আসে, আইনের কাছে আশ্রয় নেয়, তাহলে সরকার তাদেরকে নিরাপত্তা দিতে বাধ্য। এমনকি ভারতের মধ্যস্থতায় যদি গণহারে প্লেন ভরে আওয়ামী লীগের নেতৃবৃন্দ সবাই ঢাকা এয়ারপোর্টে একসঙ্গে আসেন এবং তাদেরকে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা সরকারের জন্য তখন অপরিহার্য হয়ে পড়বে। পথে কোনো মব হলে বা কোনো রকম যাকে বলা হয় অপ্রীতিকর ঘটনা ঘটলে যার দায় দায়িত্ব সরকারকে নিতে হবে, এবং এরকম একটি নেগোসিয়েশন করে আওয়ামী লীগ যদি বাংলাদেশে ফেরত না আসে, নিশ্চিতভাবে বলা যায় যে আওয়ামী লীগ রাজনীতিতে পুনর্বাসিত হতে পারবে না। এটা তাদের প্রথম। দ্বিতীয়ত হলো যে তারা যেভাবে আসুক না কেন, দিল্লির মাধ্যমে আসুক কিংবা বিএনপির মাধ্যমে আসুক, আলটিমেটলি তাদেরকে রাজনীতি করতে হবে রাজপথে, এবং রাজপথে রাজনীতি করতে গিয়ে তাদেরকে অবশ্যই রাজপথের অন্যান্য যে সকল রাজনৈতিক দল, বিশেষ করে জামাত, তাদের সঙ্গে তাদের সম্পর্ক হওয়ার সম্ভাবনা খুব বেশি। বিএনপির সঙ্গে তাদের খুব শত্রুতা না হলেও বন্ধুত্ব হবে আপাতত। রাজনীতির যে ভাষা বা ব্যাকরণ, সেই ব্যাকরণ অনুযায়ী সেটা বলা যাচ্ছে না। তো কাজেই সামনের যে দিনগুলো,
মানে সেই দিনগুলো এখন যে নীরব যাচ্ছে, নিভৃত যাচ্ছে, নিশ্চুপ যে একটা পরিবেশ পরিস্থিতি যাচ্ছে, এটা বেশি দিন থাকবে না। রাজপথ খুব দ্রুত উত্তপ্ত হবে। ইরানের যুদ্ধ চললে উত্তপ্ত হবে, যুদ্ধ বন্ধ হলে উত্তপ্ত হবে। বাংলাদেশে এখন যে চলমান সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমাধান হলে উত্তপ্ত হবে, না হলে উত্তপ্ত হবে। এর কারণ হলো যে নির্বাচনটি হয়েছে, সেই নির্বাচনের মধ্যে যে ভ্যাকিউমগুলো রয়েছিল, সেই ভ্যাকিউম বিএনপি হজম করতে পারবে না। যেভাবে আওয়ামী লীগ তাদের সর্বশক্তি দিয়েও 14 থেকে 8 একেবারে 24 পর্যন্ত এই 10 বছরের রাজনীতির যে ভ্যাকিউম, মানে বিএনপির যে অভাব, এই অভাব তারা কোনো অবস্থাতেই পূর্ণ করতে পারেনি। প্রাণান্ত তারা চেষ্টা করেছে। তারা সেনাবাহিনীকে মোটিভেট করার জন্য, পুলিশকে মোটিভেট করার জন্য কত কিছু করেছে, কত গান বাজনা, পুরস্কার, পোশাক পরিচ্ছদ, এমন কোনো জিনিস নেই যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দেওয়া হয়নি। কিন্তু শেষ পর্যন্ত রাজনীতির যে শূন্যতা, সেটা পূর্ণ করা সম্ভব হয়নি। একইভাবে এখন জামাত যত চেষ্টা করুক, বিএনপি যত চেষ্টা করুক, আওয়ামী লীগের যে অভাব, এটা পূর্ণ করা সম্ভব নয়। আওয়ামী লীগের এই জায়গাটা পরিপূর্ণ হয়ে যাবে আওয়ামী লীগের দ্বারা, অথবা আওয়ামী লীগের যে সকল শীর্ষ নেতৃবৃন্দ দেশের বাইরে রয়েছেন, তাদের অবর্তমানে এই বাংলাদেশে যারা আছে তাদের মধ্য থেকে হয়তো নতুন নেতৃত্ব তৈরি হয়ে যাবে। কিন্তু যে কথা সত্য, একদম স্পষ্ট, যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের উপস্থিতি অনিবার্য এবং অপরিহার্য। কিন্তু আওয়ামী লীগ যদি মনে করে যে বিএনপি তাদেরকে বাংলাদেশে ধরে এনে জামায় আদর করে তাদেরকে পুনর্বাসিত করবে, এটি সম্ভব না। পূর্বের চাঁদ পশ্চিমে অস্ত গেল, এটা সম্ভব নয়। না, পূর্বের চাঁদ পশ্চিমে উদিত হলেও এটা সম্ভব নয়। আওয়ামী লীগের মতো করে বিরোধী দলের যে দাপট, আওয়ামী লীগের ঐতিহ্য, তাদের যে অতীত হুঙ্কার, সেই হুঙ্কার অনুযায়ী কাজ করে তাদেরকে ফিরে আসতে হবে। আদারওয়াইজ তারা যদি কোনো নেগোসিয়েশন করে, সেটা দিল্লির মাধ্যমে হোক বা বিএনপির মাধ্যমে হোক, কোনো নেগোসিয়েশন করে বাংলাদেশে আসে, তাহলে তাদের রাজনীতির কবর রচনা হবে। অন্যদিকে আওয়ামী লীগ যত সহজ মনে করছে, আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ, যে নরেন্দ্র মোদী অনেক কিছু করে দেবে, দিল্লি অনেক কিছু করে দেবে, ইরান যুদ্ধ, কিংবা আমেরিকা যুদ্ধ, কিংবা ইরাক আমেরিকা যুদ্ধ, সেই ইতিহাসগুলো দেখেন। এই সকল দেশের বহু বন্ধু ছিল, কিন্তু যুদ্ধের ময়দানে আসলে পরাজিত পক্ষের কোনো বন্ধু থাকে না। সেই অর্থে আওয়ামী লীগ জুলাই গণঅভ্যুত্থানে পরাজিত হয়েছে, তার কোনো বন্ধু নাই এই বাংলাদেশে। তার প্রতি কোনো সহানুভূতি দেখানোর মতো মানুষ নাই। একান্ত একরোখা কিছু মানুষ আছেন আওয়ামী লীগ করেন, তারা মাঝে মধ্যে 32 নম্বরে ফুল দিতে যান, একটা দুটো মিছিল করার চেষ্টা করেন, আবার সেগুলো ফেসবুকে দিয়ে তারা নেত্রীর সাথে কথা বলে, অর্থাৎ শেখ হাসিনার সঙ্গে কথা বলে তারা দেখান যে ইয়া করেছি, ওয়া করেছি, ইত্যাদি ইত্যাদি কথাবার্তা। ওটা ওই পর্যন্তই। আলটিমেটলি তাদেরকে গতানুগতিক রাজনীতির যে কৃষ্টি রয়েছে, কালচার রয়েছে, সেটা অনুসরণ করেই রাজনীতি করতে হবে এবং বাংলাদেশে ফিরে আসতে হবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। খলিলুর রহমান সম্ভবত সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি সরাসরি মুখোমুখি খেলবেন। তিনি জামায়াতে ইসলামী যাতে আর কখনো ভুলেও তার বিরুদ্ধে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, তার বিরুদ্ধে তদন্তের দাবি, এসব নিয়ে রাজপথ কিংবা সংসদ শুরু হতে যাচ্ছে, সংসদ গরম করার কথা কখনো না ভাবে, কাজেই তিনি শায়েস্তা করে ছাড়বেন জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান হচ্ছেন সেই ব্যক্তি, যেই ব্যক্তিকে যখন ডক্টর ইউনূস নিয়োগ দিয়েছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে, আমাদের সবার মনে আছে বিএনপির নেতারা সোচ্চার হয়ে উঠেছিলেন যে কিভাবে একজন বিদেশি নাগরিককে ইউনূস সাহেব জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়ে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর স্পর্শকাতর তথ্যগুলো বিদেশিদের কাছে ফাঁস করে দেওয়ার ব্যবস্থা করছেন। তখন খলিলুর রহমান ওই মন্তব্যে কিছুমাত্র বিচলিত না হয়ে পাল্টা সংবাদ সম্মেলন ডেকেছিলেন এবং সংবাদ সম্মেলন ডেকে বলেছিলেন তিনি দীর্ঘদিন আমেরিকায় থাকায় যদি বিএনপি তাকে বিদেশি নাগরিক বলে, তাহলে তিনিও তারেক রহমানকে দীর্ঘ সময় ধরে যুক্তরাজ্যে থাকায় বিদেশি নাগরিক হিসেবে অভিহিত করবেন। তার গায়ে ঢিল মারতে গেলে সে ঢিল নাকি অন্যের গায়েও গিয়ে পড়তে পারে। তখন বিএনপি আরো তেলে বেগুনে জ্বলে উঠেছিল। রুহুল কবির রিজভী রীতিমতো বিএনপির দফতর থেকে সংবাদ সম্মেলন করে বলেছিলেন ইউনূস সরকারকে, তারেক রহমানকে অপমান করায় খলিলুর রহমানকে উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে দিতেই হবে। অথচ তার কয়েক সপ্তাহের মধ্যেই দেখা গেল এই খলিলুর রহমানকে 5
মাসে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্যে তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে গেছেন। আর তারেক রহমান যখন ইউনূসের হোটেলে পৌঁছলেন সেই বৈঠকে যোগ দিতে, তখন তাকে স্বাগত জানাতে ছুটে গেলেন খলিলুর রহমান। সেই 2025-এর জুনের পর থেকে খলিলুর রহমানের সঙ্গে তারেক রহমানের সম্পর্কটা এতই বিশ্বস্ততার এবং ঘনিষ্ঠতার হয়ে উঠেছে যে শেষ পর্যন্ত তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হলেন তখন তার মন্ত্রিসভায় অতি গুরুত্বপূর্ণ পররাষ্ট্রমন্ত্রী পদটি তারেক রহমান বিএনপির নেতাকর্মীদেরকেও বিস্মিত করে সেই খলিলুর রহমানকে দিলেন। খলিলুর রহমান হয় তারেক রহমানের কাছে অত্যন্ত বিশ্বস্ত, ঘনিষ্ঠ এবং তারেক রহমানের জন্য এমন কিছু করেছেন যে কারণে তারেক রহমানের নিশ্চয়ই সেই কৃতজ্ঞতা প্রকাশ প্রয়োজনীয় হয়ে পড়েছিল। আর না হলে অনেকেই যেটা মনে করেন বা যেই ইঙ্গিত একেবারে স্পষ্টভাবে পাওয়া যায় সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র, ভারত সহ পৃথিবীর শক্তিশালী দেশগুলোর সঙ্গে খলিলুর রহমানের বা শক্তিশালী দেশগুলোর বিভিন্ন কর্মকর্তার সঙ্গে খলিলুর রহমানের সক্রিয় সম্পর্ক, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পাদন, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে আলোচনার সম্পর্ক, এসব কারণেই খলিলুর রহমানের ক্ষমতার কেন্দ্র আসলে এই বিএনপি, জামায়াত বা বাংলাদেশের রাজনীতির চাইতে অনেক উঁচুতে অবস্থিত। কাজেই তাকে বিচলিত করা, বিব্রত করা, শায়েস্তা করা একেবারেই সহজ কাজ নয়। জামায়াতে ইসলামী সেই ভুল কাজটি করতে গিয়েছিল। জামায়াতে ইসলামী সম্প্রতি ইউনূস সরকারের আরেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান যখন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলে বসলেন যে তারা এটা নিশ্চিত করেছেন যে বাংলাদেশে যাতে কোনো চরমপন্থী, উগ্রপন্থী গোষ্ঠী যারা নারী অধিকার, নারীবাদের বিরুদ্ধে তারা ক্ষমতার মেইন স্ট্রিমে চলে না আসতে পারে, এটা তারা নির্বাচনে নিশ্চিত করেছেন। এ কথা শুনে জামায়াতে ইসলামী সংবাদ সম্মেলন করে এই দাবি জানালো যে রীতিমতো ইলেকশন ইঞ্জিনিয়ারিং যে হয়েছে 12ই ফেব্রুয়ারির নির্বাচনে, যে নির্বাচনে তাদেরকে ঠেকিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন বলে সৈয়দা রিজওয়ানা হাসান রীতিমতো সংবাদ মাধ্যমের সামনে দাবি করেছেন, সেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর রাজসাক্ষী হিসেবে সৈয়দা রিজওয়ানা হাসানকে যেমন চিহ্নিত করা যায়, তেমনি তারা সেই সংবাদ সম্মেলনে ঘোষণা দিলেন যে তারা মনে করেন লন্ডন কনস্পিরেসির হোতা হচ্ছেন খলিলুর রহমান এবং খলিলুর রহমান প্রশাসনকে ব্যবহার করে ইউনূস সরকার থেকে বিএনপিকে নির্বাচনে জিতিয়ে আনতে সকল কারসাজি করেছেন বলে তার পুরস্কার হিসেবে তারেক রহমান তাকে পররাষ্ট্রমন্ত্রী করেছে। কাজেই সরকারকে এখনই জানাতে হবে কি করে তারা খলিলুর রহমান আর সৈয়দা রিজওয়ানা হাসান, যারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কেন্দ্রে অবস্থান করছিল, তাদের জিজ্ঞাসাবাদ করবে, তাদের বিষয়ে তদন্ত করবে এবং সেই তদন্তের ফলাফল জামায়াতে ইসলামী সহ জনগণকে জানাবে। এহেন দাবি করবার পর এবং তারপর শুক্রবারে বাদজুমা বায়তুল মোকাররমের গেইটে রিজওয়ানা হাসান এবং খলিলুর রহমানের বিরুদ্ধে তদন্তের দাবিতে সমাবেশ করে ফেলার পর খলিলুর রহমান সম্ভবত মনে করেছেন যে এখন জামায়াতে ইসলামীকে তার যথাযথভাবে শায়েস্তা করা প্রয়োজনীয় হয়ে পড়েছে। ওদিকে জামায়াতে ইসলামীর আমিরও একটা এমন বেফাঁস আর আজগুবি কাজ করে বসেছেন, আমি জানি না, এখনো বুঝতে পারছি না কার পরামর্শে কিংবা কোন বিবেচনায়, কিন্তু এমন এক বেফাঁস কাজ করে বসেছেন যে তা দিয়ে যে বিব্রত করা, শায়েস্তা করা শতভাগ সম্ভব সেটা দেশে বিদেশে শীর্ষ পর্যায়ে কূটনীতি করে আসা খলিলুর রহমানের পক্ষে বোঝা একেবারে খুবই স্বাভাবিক একটা বিষয় ছিল। জামায়াতে ইসলামীর আমির একটা আজগুবি চিঠি পাঠিয়েছিলেন বিরোধী দলীয় নেতার দফতরের প্যাডে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী বরাবর। সেই চিঠিতে তার স্বাক্ষর ছিল এবং সেই চিঠিতে তিনি পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করছেন যাতে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী পদমর্যাদায় জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা একজন অধ্যাপক মাহমুদুল হাসান তাকে নিয়োগ দেন। মানে বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির তিনি পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখছেন যাতে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আরেকজন মন্ত্রীকে নিয়োগ করে দেন। মানে এই পুরো আজগুবি চিঠিটার যখন কোনো অর্থ খুঁজে পাওয়া যায় না, তখন এটা মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রথম আলো যে মঙ্গলবার দিন এই চিঠিটির কথা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জেনে ফাঁস করলো, যেখানে তারা বলল যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের উপদেষ্টার পদায়ন চান বিরোধী দলীয় নেতা। যেই খবরে তারা জানালো যে এই চিঠি এসেছে বিরোধী দলীয় নেতার দফতর থেকে, যেখানে তারা জানালো এই চিঠিতে জামায়াত আমিরের স্বাক্ষর আছে, যেখানে তারা সুনির্দিষ্টভাবে জানালো যে জামায়াতে ইসলামীর আমির
নিজের উপদেষ্টার পদায়ন পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাচ্ছেন উপদেষ্টা বা অন্য কোন রকম ক্যাপাসিটিতে না, তিনি সরাসরি মন্ত্রী পদে এই জামায়াতের উপদেষ্টাকে নিয়োগ দেওয়ার অনুরোধ করেছেন, তাতে বুঝতে তখন বাকি ছিল না যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একেবারে শীর্ষ পর্যায় থেকেই সেই চিঠিটি বেরিয়েছে। মানে মন্ত্রীর কাছে একজন জামায়াতে ইসলামের আমিরের মতো প্রভাবশালী রাজনৈতিক নেতার লেখা চিঠি, সে চিঠি প্রথম আলো ফাঁস করে দিল, তা তো নিশ্চয়ই মন্ত্রীর ইঙ্গিতেই হতে হবে, মন্ত্রীর সূত্রেই হতে হবে, অথবা যে সূত্র তা ফাঁস করেছে তাকে নিশ্চিতভাবে মন্ত্রীর একরকম সম্মতিতেই তা ফাঁস করতে হবে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পারোয়ার তখন সংবাদ মাধ্যমকে জানালেন জামায়াতের আমির জানতেন না যে উপদেষ্টা অধ্যাপক মাহমুদুল হাসান এমন একটা চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবরে পাঠিয়েছেন, এবং তারা যখন জানতে পেরেছেন, জানতে পারা মাত্র মার্চের 2 তারিখেই তারা উপদেষ্টা অধ্যাপক মাহমুদুল হাসানকে উপদেষ্টা পদ থেকে অপসারণ করেছেন এবং জামায়াতের আমিরের পররাষ্ট্র উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছেন মীর আহমেদ বিন কাসেমকে। শুধু তাই নয়, জামায়াতের আমিরের পক্ষ থেকে তখন এটাও বলা হলো, মিয়া গোলাম পারোয়ার এটাও জানালেন যে তারা নাকি যখনই তারা বুঝেছেন এমন একটা ভুল চিঠি জামায়াতের আমিরের নামে চলে গেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে, তখনই তাদের তরফে পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সরাসরি ফোনে যোগাযোগ করা হয় এবং ফোনে যোগাযোগ করে সকল প্রকার ভুল বোঝাবুঝির অবসান ঘটানো হয়। খলিলুর রহমান সম্ভবত সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি সরাসরি মুখোমুখি খেলবেন, তিনি জামায়াতে ইসলামী যাতে আর কখনো ভুলেও তার বিরুদ্ধে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, তার বিরুদ্ধে তদন্তের দাবি, এসব নিয়ে রাজপথ কিংবা সংসদ শুরু হতে যাচ্ছে, সংসদ গরম করার কথা কখনো না ভাবে, কাজেই তিনি শায়েস্তা করে ছাড়বেন জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাকে। তাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে এরপর আরেকটা বিবৃতি এখন সংবাদ মাধ্যমে দেওয়া হয়েছে, যেখানে তারা সুস্পষ্টভাবে বলছে যে শফিকুর রহমানের উপদেষ্টাকে মন্ত্রী করার অনুরোধ জানিয়ে যে চিঠি বিরোধী দল জামায়াতে ইসলামীর আমির পাঠিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে, সেখানে তার সই ছিল, এবং তারা বলছেন জামায়াতে ইসলামীর আমির যদি লিখিতভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুমতি দেন তাহলে তারা ওই চিঠিটা সংবাদ মাধ্যমে পুরোপুরি বিস্তারিত প্রকাশ করে দিতে চান। এবং তারপর সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে এই যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার প্রেস বিজ্ঞপ্তিতে বলেছিলেন যে জামায়াতের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সরাসরি ফোনে যোগাযোগ করা হয়েছিল এবং সেখানে উক্ত চিঠির বিষয়ে আমির জামায়াত অবগত ছিলেন না, সেটা পররাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানাচ্ছে যে এ ধরনের কোনো ফোনালাপ সংঘটিত হয়নি। মানে জামায়াতের আমির যে একের পর এক মিথ্যা কথা বলছেন এবং তার মিথ্যা ঢাকতে যে জামায়াতে ইসলাম যেসব বিবৃতি এবং স্পষ্টীকরণ বার্তা সংবাদ মাধ্যমে দিচ্ছে সেগুলো যে একের পর এক মিথ্যায় ঠাসা, খলিলুর রহমান এবং তার মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা স্পষ্টভাবে স্পষ্ট করে দেওয়া প্রয়োজনীয় মনে করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ মাধ্যমে পাঠানো বিবৃতিতে বলেছেন যে চিঠিটি বিরোধী দলীয় নেতার জাতীয় সংসদের প্যাডে লেখা ছিল। চিঠির বিষয়বস্তু হচ্ছে ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসানকে বিরোধী দলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা বা মন্ত্রী পদমর্যাদায় নিয়োগ ও সুপারিশ, মানে বিষয়বস্তুতেই মনের সব কথা তার মানে জামায়াতের আমির তুলে ধরেছিলেন আর নিচে তিনিই স্বাক্ষর করেছিলেন। কাজেই পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে বিরোধী দলীয় নেতা তার স্বাক্ষরিত চিঠিতে ডক্টর হাসানের দক্ষতা, পেশাদারত্ব ও বিচক্ষণতার প্রশংসা করেছেন। দেশের পররাষ্ট্র নীতিকে একত্রে এগিয়ে নেওয়ার লক্ষ্যে তাকে উল্লিখিত পদে পদায়নের জন্য পররাষ্ট্রমন্ত্রীর নিকট সুপারিশও করেছেন। তিনি বিষয়টিকে বিশেষভাবে বিবেচনার জন্য পররাষ্ট্রমন্ত্রীর প্রতি অনুরোধ জানান। চিঠির নিচে শুধুমাত্র বিরোধী দলীয় নেতার স্বাক্ষর রয়েছে। স্বাক্ষরটা কি করে করলেন জামায়াতে ইসলামীর আমির যদি তিনি চিঠির বিষয়বস্তু না জানেন? তার মানে কি জামায়াতে ইসলামী বলতে চাইছে যে শুধু জামায়াতে ইসলামীর আমিরের ওই উপদেষ্টা অধ্যাপক মাহমুদুল হাসান তিনি শুধুমাত্র জামায়াতের আমিরের অজ্ঞাতসারে তাকে মন্ত্রী বানাতে চিঠিই পাঠিয়ে দেননি, তিনি বিরোধী দলীয় নেতার দপ্তরের প্যাড ব্যবহার করেছেন। এবং সবচেয়ে ভয়াবহ কথা হচ্ছে জামায়াতে ইসলামী তার মানে বলতে চাইছে যে তিনি জামায়াতে ইসলামীর আরেকজন নেতা জামায়াতের আমিরের স্বাক্ষর নকল করেছেন। খলিলুর রহমান তাই এখন বলছেন যে প্রয়োজনে তিনি পুরো চিঠিটাই
প্রকাশ করে দিতে রাজি আছেন যদি জামায়াতের আমির অনুমোদন দেন। বিস্ময় এবং রহস্য যেটা কাটছে না সেটা হচ্ছে জামায়াতের আমির কি সত্যি ভেবেছিলেন যে বিরোধী দলীয় নেতা হিসেবে মন্ত্রী পদমর্যাদাধারী জামায়াতের আমির তিনি আরেকজন মন্ত্রীকে চিঠি লিখবেন এবং সেই চিঠির ফলে তার একজন উপদেষ্টা মন্ত্রী হয়ে যেতে পারবেন? জামায়াতে ইসলামীর আমির বা দল হিসেবে জামায়াতে ইসলামীর কি বুঝতে অসুবিধা হচ্ছে যে এই সরকারে বা এই মন্ত্রী পরিষদে কোনো নিয়োগে তাদের কোনো এখতিয়ার বা ভাগ নাই? নাকি তাকে কেউ বলেছিল যে এমন একটা চিঠি লিখলে কাজ হতে পারে এবং পরবর্তীতে সেই চিঠি তারই বিরুদ্ধে ব্যবহার হওয়া শুরু হলো যখন প্রয়োজন পড়লো? এটা বোঝা যাচ্ছে না। তবে জামায়াতের আমির একটা বেফাঁস কাজ করে ফেলেছেন সেটা নিশ্চিত, এবং খলিলুর রহমান তাকে শতভাগ শায়েস্তা করে ছেড়েছেন।